সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ার। আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। স্থবির হয়ে পড়েছে বেসরকারি বিনিয়োগ, যার প্রভাব পড়েছে বেসরকারি ঋণ প্রবাহে, হুমকিতে পড়েছে কর্মসংস্থান। অস্থির রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন বিনিয়োগে আস্থার সংকটে ব্যবসায়ীরা। বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি জ্বালানি সংকট সমাধানের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সেই সাথে ওয়ান স্টপ সেবা দ্রুত কার্যকরের তাগিদ তাদের। বিস্তারিত মিনা ফেরদৌসের প্রতিবেদনে। জুলাই আন্দোলনের জেরে এখনো অস্থির রাজনৈতিক অঙ্গন, স্বস্তি ফেরেনি আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও। কি হবে ভবিষ্যৎ, কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি, এমন ভাবনায় অনিশ্চয়তায় বেসরকারি খাতের উদ্যোক্তারা। আস্থাহীনতায় তাই নতুন বিনিয়োগে সাহস করছেন না তারা। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা ও ব্যাংকের ঋণের সুদহার বৃদ্ধির কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ। এমন কঠিন পরিস্থিতিতে শিল্পে আবারও বাড়ানো হয়েছে গ্যাসের দাম, যা নতুন বিনিয়োগে বড় বাধা বলছেন অর্থনীতিবিদরা। ইনভেস্টরের কি চায়? একটা স্টেবিলিটি, একটা প্রেডিক্টেবিলিটি। ওই সব ইনভেস্টমেন্ট আসে। গত বছরের শুরুর দিকে আপনার গ্যাসের দাম অলমোস্ট ডাবল করা হয়েছিল। ওই একটা শক তখন থেকে শুরু হয়েছে। তারপরে আপনার স্যালারি বাড়ানো হলো। তারপরে জুলাই আগস্টের অভ্যুত্থান। স্পেশাল ইকোনমিক জোন করেছি, ভালো কথা, কিন্তু সেখানে তো আমার গ্যাস দিতে হবে, আমার ইলেকট্রিসিটি দিতে হবে, সেখানে আমার এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে হবে। এগুলোকে আমাকে সাশ্রয়ীভাবে দিতে হবে, খালি দিলেই হবে না। বেসরকারি বিনিয়োগের স্থবিরতার চিত্র পরিষ্কার হয়েছে বেসরকারি ঋণ প্রবাহের তথ্যে। হিসেব বলছে ফেব্রুয়ারিতে এ খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল মাত্র 6.82%। গত জুলাই মাসেও যা ছিল 10 ভাগের উপরে। অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ কমে যাওয়ার প্রভাব পড়েছে সার্বিক কর্মসংস্থানে। 2018 সালে যে ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট আছে, সেখানে যেসব সেবা এক জায়গা থেকে দেওয়ার কথা সেগুলো যদি আমরা দিতে পারি তাহলে আমাদের দেশেও আসবে, কারণ আমাদের তো অনেক তুলনামূলক সুবিধা আছে, কিন্তু সেগুলো আমরা দিতে পারছি না দেখেই আসছে না। নতুন বিনিয়োগ আকর্ষণে যথেচ্ছভাবে ব্যাংক ঋণের সুদহার না বাড়িয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইন্টারেস্ট রেটকে ডিকটেট করার মতো অবস্থা নেই। কোনো ব্যাংক যদি মুনাফার কথা চিন্তা করে তাদের রেট অফ ইন্টারেস্টকে যথেচ্ছভাবে বৃদ্ধি করতে থাকে, তবে ঋণ গ্রহীতাদেরও কিন্তু বিকল্প রয়েছে। চলতি অর্থবছরে ধস নেমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানিতেও। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে যন্ত্রপাতি আমদানি কমেছে 26%। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। দর্শক, বিনিয়োগের এই স্থবিরতা কেন, এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে একজন তরুণ উদ্যোক্তা আমাদের সাথে যুক্ত হয়েছেন, জুনিয়র চেম্বার অফ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, অর্থাৎ জুনিয়র চেম্বার অফ ইন্ডাস্ট্রি জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট কাজী ফাহাদ। কাজী ফাহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছ থেকে আসলে জানতে চাই, আপনি তো তৈরি পোশাক খাতের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ তৈরি পোশাকের যেসব অ্যাক্সেসরিজ, সেই ব্যবসার সাথে জড়িত এবং সেই ব্যবসার যে সংগঠন, সেখানেও আপনি পরিচালকের দায়িত্ব পালন করছেন। আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে এই মুহূর্তে আপনাদের আসলে ব্যবসার পরিবেশটা কেমন, মানে আপনাদের যেই ব্যবসার, মানে আপনি যদি আপনার ব্যবসা থেকে ব্যবসা বিবেচনা নিয়ে বলেন, আপনাদের ব্যবসার কি অবস্থা? এখন কি কিছুটা স্লতগতি চলছে নাকি ব্যবসা ভালোই চলছে? উদ্যোক্তা হিসেবে আমি বলি, আমাদের তো ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং সময় আমরা এখন পার করছি। আমরা যদি বলি রাজনৈতিক অস্থিতিশীলতা তো আছেই, তার সাথে সাথে আমরা যদি দেখি যে আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেটটাকে যদি আমরা একবার চিন্তা করি, ব্যাংকের ইন্টারেস্ট রেট তুলনামূলক যেটা আমার লাস্ট ইয়ার পর্যন্ত ছিল সেটা এখন বেড়ে গিয়েছে। আমার কস্টিং যা ছিল সেটা এখন ব্যাংক ইন্টারেস্টের সাথে আমি যে ইনভেস্টমেন্ট করেছি তার সাথে কিন্তু এখন বিশাল একটা চ্যালেঞ্জের মুখে আমাদের উদ্যোক্তারা পার করছে। সো ইনভেস্টমেন্টের যে নতুন জায়গাগুলো, আমাদের অপরচুনিটিস গুলো আছে, আমরা প্রত্যেকটা বছর সেটা নতুন নতুন ভাবে আসলে আমরা দেখতে পাই। একটা উদ্যোক্তা আসলে কতগুলো চ্যালেঞ্জ নিয়ে কাজ করবে সেই জিনিসটাই আসলে আমরা ঠিক মতো আসলে আইডেন্টিফাই করতে পারি না। আমি আমার ব্যবসার দিকে মনোযোগ দিব নাকি আমি আমার রাজনৈতিক অস্থিতিশীলতার সাথে মেনটেন করে ব্যাংক সহ আদার্স যে আমাদের চ্যালেঞ্জগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করব, সেটা একটা উদ্যোক্তার বড় বাধা বলে আমার কাছে মনে হয়। না, সেইটা হ্যাঁ, সেই বিষয়গুলো আছে। তার সাথে ধরেন এখন যে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা জানি কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যে ধরনের মানে ব্যবসায়ীরা যেটা বলছেন যে আস্থার জায়গাটা পাচ্ছেন না সেভাবে, আপনাদের আস্থার সংকটের জায়গাটা আসলে কোথায়?
দেখুন, আমরা যখন দেখছি যে নতুন একটা গভর্নমেন্ট আসলে আসার সম্ভাবনা আছে, তার মাঝখানে কিন্তু নতুন বিনিয়োগকারীরা কিন্তু এই সময় তারা কিন্তু বিনিয়োগ করতে আসবে না। আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের বাংলাদেশে একটা খুব সুন্দর বড় একটা সামিট, ইনভেস্টমেন্ট সামিট আসলে হয়ে গিয়েছে, যেটা আমাদের একটা আশার আলো আসলে আমাদের জন্য দেখা দিয়েছে। এর পাশাপাশি যদি আমরা বলতে চাই যে আমাদের বাংলাদেশে তো বিদ্যমান অনেক তরুণ ব্যবসায়ী সহ আমাদের এক্সিস্টিং অনেক বড় বড় ব্যবসায়ী আছে, আমরা তাদেরকে নিয়ে কি টাইপের সামিট করতে পারছি? আমরা তাদেরকে নিয়ে ইনভেস্টমেন্ট সামিট কেন করছি না? আমরা তাদেরকে কেন আশার আলো দিচ্ছি না যে আমরা আপনাদেরকে গভর্নমেন্ট থেকে আমরা আপনাদেরকে ইনভেস্ট করতে চাই, আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচানোর জন্য কেন আমরা সেখানে লক্ষ্য দিচ্ছি না? বা এই যে সময়টা আমরা যদি মনে করি যে সামনের ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে, তাহলে আজকে তো আমি এপ্রিল মাসের মধ্যে আছি, তাহলে আমি বাকি 1 বছর বা 9 মাস বা 10 মাস আমরা কি করব? আমাদের অপরচুনিটিস গুলো আসলে কে দিবে? সেই জায়গাটাতে তো আমাদের আগে কাজ করতে হবে। রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত তাহলে কি বিনিয়োগের এই স্থবিরতা চলবে? কারণ এই সরকার যদি আরো অন্তত 6 মাস বা 8 মাস বা কোনো ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে আগামী বছরের জুনে হয়তো নির্বাচন হবে, সেক্ষেত্রে আরো 1 বছরেরও বেশি সময়, আপনারা এই সরকারের উপর কেন আস্থা রাখতে পারছেন না? না, আমরা কিন্তু এটা বলছি না যে আমরা এই সরকারের উপর অনাস্থা আমাদের আছে। আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে একটা ব্যবসায়িক যখন বিনিয়োগকারীর কাছে আমরা যাচ্ছি বা আমাদের যখন বায়ারের সাথে আমরা কথা বলছি, ও কিন্তু আমার দেশের অবস্থা তাদের দেশের মিডিয়া থেকে যেভাবে নিয়ে ওর কাছে যে প্রেডিকশনটা আছে, সেখানে কিন্তু ও চিন্তা করছে কেন আমার কাছে এত বড় একটা অর্ডার প্লেস করবে। কারণ আমি যদি 3 মাস বা 4 মাস পরে আমি গিয়ে তাকে দেখাই যে না, আমার এই বাধার কারণে আমি তোমার মালটা শিপমেন্ট করতে পারছি না, সে তো আমার উপরে রিলাই করতে পারবে না। আমরা বড় বাধার মুখে আমাদের বড় আরএনজি সেক্টর, আমাদের আরএনজি সেক্টরে আপনি দেখেন এই লাস্ট 6 মাসে আমাদের কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। সেই গার্মেন্টস এর সাথে আমরা কতগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কানেক্টেড মানুষ আমরা সেখানে সাফারার। আমি যখন ব্যবসা বিনিয়োগকারীর কাছে যাচ্ছি, তখন তো সে বিনিয়োগ করতে আসছে না বিকজ অফ আমার কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে না আমার আর্মি টেক ওভার করবে, আমরা তো সেই জায়গাটাতে স্থিতিশীল না। সো সেই তো আমার কাছে বড় একটা অর্ডার নিয়ে আসছে না, সে ভিয়েতনাম এবং ভারতে সে অর্ডার প্লেস করে দিচ্ছে। তার কাছে তো আগে আমরা ছিলাম, সে এখন 2-3টা অপশন সে ক্রিয়েট করে নিচ্ছে, তো সেই অপরচুনিটি তো আমরা হারাচ্ছি। জি অবশ্যই। এর মধ্যে আমরা দেখলাম যে গ্যাসের মূল্য বাড়ানো হলো, বিশেষ করে নতুন বিনিয়োগের ক্ষেত্রে। এমনিতেই গ্যাসের সংকট আছে, গ্যাসের যেই নিরবচ্ছিন্ন যেই সরবরাহ পাওয়ার কথা, সেখানে আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে এই সংকটটা আছে। এর মধ্যে যে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এটি আসলে নতুন সংকট তৈরি করবে না? মানে বিশেষ করে নতুন বিনিয়োগের ক্ষেত্রে এটি নিশ্চয়ই বাধা তৈরি করবে, আপনি কি মনে করছেন? নতুন বিনিয়োগের বাধা তো বড়ভাবেই হবে। আপনি আগে চিন্তা করেন এক্সিস্টিং যে বিজনেস মানে ইন্ডাস্ট্রিগুলো আছে তারাই তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি সিরামিক ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে দেখেন, সিরামিক ইন্ডাস্ট্রি তার গ্যাসের লাইনের জন্য একটা বিশাল বিনিয়োগ তাদের বন্ধ হয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের আস্থার জায়গাটা কোথায়? আমাদের যে বড় আরএমজি সেক্টর, যেখানে ডেনিম আমাদের তৈরি করতে হয়, সেখানে গ্যাসের সংকটের কারণে মাহমুদ ডেনিম সব বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আপনি বিনিয়োগকারীদের আসার তো দূরের কথা, বড় ফ্যাক্টরিগুলোই তো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের পর্যাপ্ত জ্বালানি সংকটের কারণে। আমাদের তো যে কতগুলো ইকোনমি জোন আসলে করা আছে, ইকোনমি জোনে কি আপনি প্রপার গ্যাস লাইনে সাপোর্ট দিচ্ছেন? ইকোনমি জোনে আমি কিভাবে যাব আমার ইন্ডাস্ট্রি নিয়ে? আপনি বিনিয়োগকারীকে কি বলবেন? বিনিয়োগকারী যখন ওয়ান স্টপ সার্ভিস না দেখছে, ওরা কি কারণে আমাদের এখানে আসবে? আপনি কত বছর কত মাস সময় ইউজ করেন আমাদের একটা লাইসেন্সের জন্য? আমাদের যে ব্যবসায়িক যে চ্যালেঞ্জ, সেখানে কতগুলো ডকুমেন্টেশন আমাদের প্রসেস করতে হয়, সেটার জন্য 14 থেকে 15টা গভর্নমেন্ট অর্গানাইজেশনের পিছনে আমাদের সময় নষ্ট করতে হয়। সেটা ওয়ান স্টপ সার্ভিস আমরা শুনে আসছি হবে, সেটা কবে হবে? কোথা থেকে আমাদের এই বিনিয়োগের জন্য আমরা বলছি বিনিয়োগকারী আসবে? বাট সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটি তরুণ নেতৃত্বের জায়গার একটি বড় দেশ, যেখানে বিনিয়োগকারীদের সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জায়গাতে আমরা শুধুমাত্র বলবো আমাদের পলিসিগত কারণে, আমাদের ইন্ডাস্ট্রির বেশ কিছু পলিসির কারণে আমরা মনে হয় পিছিয়ে আছি। আমাদের সবচেয়ে বড় বাধা এখানে। মানে সেই পলিসিগুলো কি? আপনার পরামর্শ কি থাকবে ব্যবসায়ী হিসেবে? আসলে আপনারা কি চাচ্ছেন, মানে কোন ধরনের পলিসি সাপোর্ট চাচ্ছেন? ফার্স্ট অফ অল যদি আপনি চিন্তা করেন, আমাদের একটা ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আসা উচিত, যেখানে আমরা একটা ওয়ান স্টপ সার্ভিসের ভিতরে আমি আমার ট্রেড লাইসেন্স, আমার ইম্পোর্ট, আইআরসি, ইআরসি সবকিছু আমরা একটা জায়গাতে আমরা দেখতে পাবো, সেখানে আমরা জমা দিব। এবং সেই জিনিসটা কিন্তু আমার পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, সেটা কিন্তু আমার পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম কিন্তু সেটা চালু করে রেখেছে বিনিয়োগকারীদের জন্য। তারা
সহজ করে দিচ্ছে বিনিয়োগকারীদের জন্য। তারা সহজ ওয়েতে আসলে তাদেরকে ইকোনমি জোনে তারা ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য তারা ইজিলি তাদেরকে ল্যান্ড লিজ দিচ্ছে, যেটাকে আমাদের বাংলাদেশে এসে তারা সেই জিনিসগুলোতে চ্যালেঞ্জ ফেস করছে। এট দ্য সেম টাইম আপনি যদি দেখেন আমাদের ব্যাংকের রেট, ইন্টারেস্ট রেটগুলোকে আমরা যদি ডিজিটালাইজ যদি বলি, আমাদের ব্যাংকের ইন্টারেস্ট, পার্শ্ববর্তী ব্যাংকের ইন্টারেস্ট গিয়ে দেখেন আমাদের সাথে তাদের কত বড় ব্যবধান হয়ে আমরা কাজ করছি। তো সেই চ্যালেঞ্জগুলো যদি আমরা না কমাই, তখন তো বিনিয়োগকারী, যদি ফরেন ইনভেস্টার কথা বলি, সে তো আমার পাশের দেশেই ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হবে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমাদের সেই অপরচুনিটিস আছে। আমরা গ্যাসের কেন দাম বাড়াচ্ছি? গ্যাসের এখানে দাম বাড়ানোর জন্য কি আমাদের আর কোনো ওয়ে নাই? আমি কেন হঠাৎ করে বছরের মধ্যে এই মাসে এখন নতুন বিনিয়োগকারীদের জন্য আমি গ্যাসের দাম বাড়িয়ে দিলাম? মানে আমার যেখানে 40 টাকার মতন এখন গ্যাসের প্রাইস, আমি কি সেই অনুযায়ী আমি 6 মাস আগে অর্ডার ধরেছিলাম? আমি তো সেই অর্ডার, আমি সেই প্রাইসে আমি কাজ ধরি নাই, আমি কি এখন লস দিব? আপনি তো নিজে তরুণ উদ্যোক্তা, আপনি তরুণ উদ্যোক্তা দিনে নিয়ে কাজ করছেন, জেসিআর মতো একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, বাইলার মতো সংগঠনের সাথে আছেন। এই যে তরুণদের মাঝে আসলে এখন তাদের চিন্তাভাবনার জায়গা থেকে একটু জানতে চাই যে তরুণরা এখন তারা যেহেতু আসলে অনেক বেশি প্রযুক্তি নির্ভর, অনেক বেশি নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করছে, সেই জায়গাতে তরুণরা আসলে এই মুহূর্তে কি সম্ভাবনা দেখছে? আপনাদের সংগঠনের যারা আছেন বা আপনার যারা সহকর্মী আছেন, তারা কিভাবে নতুন সামনের দিনে বিনিয়োগের জায়গাটাতে চিন্তা করছেন? ধন্যবাদ। আমাদের তরুণ যে নেতৃত্বে যে আছে, আমাদের সেকেন্ড ইন্ডাস্ট্রি যদি বলি, সেকেন্ড জেনারেশন বলি, আমাদের প্রত্যেকটা গার্মেন্টসের সেকেন্ড জেনারেশনে যারা আছে তারা অতি দক্ষতার সাথে আমরা আমাদের মেধা এবং আমাদের দক্ষতা দিয়েই আমরা কিন্তু নতুন অর্ডারগুলো ধরার জন্য চেষ্টা করছি। আমরা কিন্তু আমাদের নতুন বিনিয়োগের জায়গা যদি বলে থাকি, আমাদের আইটি সেক্টরে কিন্তু আমাদের বড় একটা বিনিয়োগের সম্ভাবনা আসার বড় উজ্জ্বল প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে বাংলাদেশে অনেক তরুণ মেধা কিন্তু এই আইটি সেক্টরে নিয়ে কাজ করছে। এইখানে বিনিয়োগ করার অনেক অপরচুনিটিস আছে, যেটা ইন্ডিয়া নিয়ে নিচ্ছে অনেক বড় একটা মার্কেট, বা তার পাশাপাশি বাংলাদেশ কিন্তু সেটা করতে পারে। আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা যদি দেখি যে আমাদের দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গিয়েছে, কথা শুনি, আমরা যদি ধরে নিই, আমরা কেন আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য, আমি বলবো যে কেন আমাদের এনআইডি আছে, আমার পাসপোর্ট আছে, আমি কেন তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত একটা ঋণ সুবিধা দিচ্ছি না? কেন একটা ইউনিভার্সিটিতে যখন একটা ছেলে কাজ করছে, তাকে কেন আমি ব্যাংক থেকে তাকে একটা ফাইন্যান্সের সুবিধা করে দিচ্ছি না, যে হ্যাঁ তার এতটুকু ডকুমেন্টেশনের মাধ্যমে সে একটা ইজিলি সে একটা লোন নিতে পারবে? আপনি চিন্তা করে দেখেন, আমরা 5 লক্ষ টাকা করে দিয়ে যদি 1 লক্ষ বিনিয়োগ তরুণ উদ্যোক্তাদের পিছনে আমরা ইনভেস্ট করে থাকি, তার কি সে কি আমার 5 লক্ষ টাকা নিয়ে সে দেশ থেকে পালিয়ে যাবে? সেই নতুন উদ্যোক্তাদের পিছনে তো আমরা কোনো ইনভেস্টই করতে চাচ্ছি না, বরং তার পিছনে আমরা সময় ক্ষেপণ করে বলছি তার ব্যাংক গ্যারান্টি লাগবে, তাকে ব্যবসায়িক অভিজ্ঞতা দিতে হবে, তাহলে সে ব্যাংক লোন নিতে পারবে। আমরা এই তরুণ উদ্যোক্তাদের জন্য কি কোনো অপরচুনিটিস গভর্নমেন্ট থেকে দিচ্ছি? না। আমরা আমাদের মেধা দিয়ে, আমাদের সাহস দিয়ে আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিতে এখনো আছি। যারা যারা নতুন উদ্যোক্তা, আপনি তাদের পিছনে একটা বার চিন্তা করে দেখবেন যে আমরা শত বাধা চ্যালেঞ্জ ফেস করে এখনো পর্যন্ত বাংলাদেশকে যে প্রান্তে আমরা নিয়ে যাচ্ছি কাজ করার জন্য, শুধুমাত্র এই তরুণরাই বাংলাদেশকে এখনো অর্থনৈতিকের জায়গায় যে মানে সচল করার জন্য আমরা অনেক বড় ভূমিকা পালন করছি। আপনি জানেন যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, বিশেষ করে স্থলপথে যে লেনদেন রয়েছে, সেই মানে পণ্যের যে লেনদেন হয়, সেখানে একটি বাধা তৈরি হয়েছে। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এবং ভারত যেটি করেছে তার আগে বাংলাদেশে যে ট্রান্সশিপমেন্ট, যেটি আসলে ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করে আমরা করে থাকি, সেই সুবিধাটাকে বন্ধ করেছে। কিন্তু সেই সুবিধার মানে বন্ধ হওয়ার পর কিন্তু বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখি। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির বিকল্প পথ হিসেবে সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করেছে সিভিল এভিয়েশন। প্রথম ফ্লাইটে 60 টন গার্মেন্টস পণ্য যাবে স্পেনে। এই উদ্যোগে রপ্তানিতে নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সেলিম হাসানের ক্যামেরায় বিস্তারিত, নাজাত আহমেদ পুরকায়স্তের রিপোর্টে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য রপ্তানির জন্য আগামী 27 এপ্রিল থেকে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু হতে যাচ্ছে। মাল্টা ভিত্তিক গ্যালিস্টার ইউনিফিট এভিয়েশনের মাধ্যমে সিলেট থেকে স্পেনের জারাগোজা শহরে রপ্তানির মধ্য দিয়ে চালু হচ্ছে এই কার্গো ফ্লাইট। ফ্লাইটটিতে 60 টন গার্মেন্টস পণ্য পরিবহন করা হবে।
ব্যবসায়ী নেতারা বলছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ায় সিলেট বিমানবন্দরটি বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি রপ্তানির পাশাপাশি আমদানির দুয়ারও খুলবে। আমরা আশাবাদী ভবিষ্যতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেট থেকে এই কার্গো ফ্লাইট চালু হবে এবং অব্যাহত থাকবে। সিলেটবাসীর একটা আগামী দিনের একটা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। কন্টিনিউ করলে সারা বছর এটা আমরা কেটে উঠতে পারবো। এখান থেকে আমাদের সিলেটের মাছ, সবজি, চা পাতা সবই এখন আমাদের দারুণ চললো। এটা আমাদের মানে সিলেটের শাহজালাল পূর্ণভূমি, শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ণভূমি, আমরা সিলেটের এটা বড় আশীর্বাদ। তবে সিলেট অঞ্চলের কৃষিজ পণ্য, হিমায়িত খাদ্যপণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে না পারলে এর সুফল আসবে না। একই সাথে এই অঞ্চলে ল্যাব ও প্যাকেজিং সুবিধা স্থাপনের প্রয়োজন বলেও মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। আমরা ল্যাব এবং রপ্তানি প্যাকেজিং সিস্টেম চালু করতে পারবো। আপনার ক্রাইটেরিয়া মতো আপনারা যেভাবে চান সেইভাবে করে দিব। আমাদেরকে যদি 10, 15, 20 বছরের জন্য এই ব্যবস্থাটা এখানে লিজ দিয়ে দেন, তা আমরা রেডি করে দিয়ে দিব। প্রাথমিকভাবে সিলেট থেকে একটি ফ্লাইটের শিডিউল করা হয়েছে। বাংলাদেশ বিমান এই সেবা চালুতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সিলেট থেকে আমরা সেই প্রটোকল মানার এবং প্রটোকল মেনে চলার যে আমাদের ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি আমাদের আছে। That's why we got validation. এই ফ্লাইটটি ইউরোপমুখী হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও সুরক্ষা নিয়মাবলী পুরোপুরি মেনে চলা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আপনারা দেখলেন যে এই যে নতুন যে ফ্লাইট চালু হলো সরাসরি সিলেট থেকে, এটি আসলে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। একটি সংকট যখন সামনে আসে তখন আসলে সেটির বিপরীতে একটি সম্ভাবনাও কিন্তু থাকে, সেটিরই একটি প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যবসায়ীরা বলছেন যে এটি আসলে আরও সম্প্রসারণ করার প্রয়োজন এবং সেই সম্প্রসারণ করার জন্য আসলে কী কী করা দরকার এবং সেটি আসলে আমাদের জন্য কতটা প্রয়োজনীয় আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন তরুণ উদ্যোক্তা কাজী ফাহাদ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এই যে একটি সংকট তৈরি করেছে পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ, তার বিপরীতে বাংলাদেশ কিন্তু নতুন সক্ষমতা অর্জন করছে, এটিকে আপনি কিভাবে দেখেন এবং এইটি আমাদের জন্য রপ্তানি বাণিজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। না, সম্ভাবনা তো ডেফিনেটলি একটা ভালো, আমরা সবসময় সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা কি সেটাও আমরা মানে মানতে নারাজ কিনা সেটা আমি জানতে চাই। যে আমরা কিন্তু প্রশাসনিক জটিলতা যদি বলি, আমাদের কিন্তু প্রশাসনিক জটিলতা আমাদের অনেক অনেক ভালো উদ্যোগকে পিছিয়ে দেয়। আপনি একবার দেখেন, আমার একটা ফ্লাইট হয়তো বা বাংলাদেশ থেকে সিলেট থেকে হয়তো বা দেশের বাইরে আমরা এক্সপোর্ট করতে চাচ্ছি, এট দ্য সেম টাইম আপনি দেখবেন নেপাল থেকেও তারা পার্শ্ববর্তী কার্গো দিয়ে চায়নাতে তাদের শিপমেন্ট চালু করার ব্যবস্থা সব দেশই কোনো না কোনো ভাবে নিচ্ছে। কিন্তু আমরা কিন্তু পিছিয়ে যাই শুধুমাত্র আমাদের প্রশাসনিক জটিলতার কারণে। আপনি যখন বাংলাদেশ থেকেই, আমি ধরে নিলাম আমরা 100টি পণ্য আমরা এক্সপোর্টের জন্য যে কোনো বেনাপোল দিয়ে হোক, আমরা যে কোনো মাধ্যমে আমরা যখন এক্সপোর্ট করতে যাব আর ইম্পোর্ট করতে যাব, আমরা প্রশাসনিক জটিলতার সবচেয়ে বড় বাধার মুখে আমরা পড়ি। একটা এইচএস কোডের সামান্য একটা 0.0 ডিজিট জাস্ট চেঞ্জ হয়ে গিয়েছে, সেটার জন্য আমাদের একটা ব্যবসায়িক প্রচুর পণ্য মাল খালাস বা রপ্তানি বন্ধ থাকে। সেই জায়গা থেকে কি আমরা বেরোতে পারবো? সেই সদিচ্ছা কি আমাদের আছে? সেই সদিচ্ছা যখনই আমাদের আসবে, বাংলাদেশের মতন সম্ভাবনার জায়গা থেকে আমরা সব দেশ থেকে পিছিয়ে ফেলে আমরা এগোতে পারবো। কিন্তু সেই জায়গাগুলোতে আমরা সবসময় বাধাগ্রস্ত হচ্ছি। জি, নিশ্চয়ই বাধার জায়গাগুলো সরকার সমাধানের চেষ্টা করবেন। আমরা শেষের দিকে আছি, আপনার কাছ থেকে জানতে চাইবো, সামনে বাজেট আসছে এবং বাজেট একরকম প্রস্তুতির অবস্থার মধ্যে আছে। আপনারাও এনবিআর এর সাথে বসেছেন আমরা জানি। বাজেট নিয়ে আপনাদের প্রত্যাশা কি? বিশেষ করে তরুণ যারা উদ্যোক্তা আছে, আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন, সেই সমাধানে তরুণদের জন্য বা ব্যবসার সম্প্রসারণে, নতুন বিনিয়োগ আকর্ষণে কোন ধরনের মানে আপনারা কি পলিসি সাপোর্ট চাইবেন আর কি এনবিআর এর কাছ থেকে? আমরা বাংলাদেশ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে আমি গভর্নমেন্টের কাছে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই, আমাদের জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালে 4000 উদ্যোক্তা আমরা একসাথে কাজ করছি, যারা এক একজন ডিপ্লোম্যাটিক এবং তারা প্রত্যেকটা তরুণ উদ্যোক্তা তাদের নিজ নিজ জায়গা থেকে ভালোভাবে তাদের ব্যবসা পরিচালনা করছে। আমাদের পলিসিগতভাবে যদি কোনোভাবে আমাদের এই তরুণ উদ্যোক্তাদেরকে খুব স্বল্প সুদে এবং স্বল্প মানে জটিলতার মাধ্যমে যদি আমাদেরকে ব্যবসায়িক লোনের
ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে এই উদ্যোক্তাগুলো সামনে ভবিষ্যতে ব্যবসাগুলোকে অনেক দূরে নিয়ে যেতে পারবে। এট দ্য সেম টাইম আমরা বলবো, আমরা যেমন বিদেশি বিনিয়োগ আনতে বাংলাদেশকে ইনভেস্টমেন্ট সামিট করেছি, সেম জিনিসটা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ সহ অনেক অনেক জায়গায় এই ইনভেস্টমেন্ট সামিট করতে পারি। এই তরুণ উদ্যোক্তাদেরকে সাথে রেখে আমরা সেই ধরনের নতুন উদ্যোগ নিতে পারি। দুবাইতে আমরা ইনভেস্টমেন্ট সামিট করতে পারি, সিঙ্গাপুরে আমরা করতে পারি, এবং আমাদের মতন অনেক বড় বড় উদ্যোক্তা যারা এখনো বাংলাদেশে কাজ করছেন তাদেরকে অ্যাম্বাসেডর হিসেবে তৈরি করে আমরা বিভিন্ন দেশে আমরা একটা প্রতিনিধি দল দিতে পারি, যে যেখানে গিয়ে আমাদের দেশকে বিনিয়োগের জন্য তারা এক একটা দেশে তারা কাজ করবে। সেভাবে কিন্তু আমরা বড় বিনিয়োগ সহ ছোট বড় সব ধরনের এই তরুণ উদ্যোক্তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে পারি। সো পলিসিগতভাবে হয়তো বা আমরা সবসময় এনবিআর এর পাশে থাকতে চাই। বাংলাদেশ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল সহ বায়লা এবং বিজেপিএমই আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে অনেক তরুণ উদ্যোক্তা আছেন, যাদেরকে গভর্নমেন্ট যদি একবার নজর দেয় সেখান থেকে তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা ইনভেস্টমেন্ট সামিট করতে পারি। আমরা বিভিন্ন দেশে সেখানে ইনভেস্টমেন্ট প্রোগ্রামগুলো আমরা নিয়ে যেতে পারি এবং অ্যাম্বাসেডারের মাধ্যমে আমরা তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে ওখানে আকৃষ্ট করতে পারি বলে আমি আশা করি। এবং আমাদের সেই অপরচুনিটি আমাদের যে সামনের সরকার এবং বর্তমান গভর্নমেন্ট যিনি পরিচালনায় আছেন তারা এই ব্যাপারগুলোতে অবশ্যই মনোযোগ দিবে বলে আশা করি। অবশ্যই আমরা সেটা আশা করছি। জনাব ফাহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম বিনিয়োগের যে বাধা এবং সে বাধার দূর করার জন্য কি করা প্রয়োজন, সেটি আমরা ব্যবসায়ীদের ভাবনা শুনছিলাম এতক্ষণ। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আপনাদেরকে আরও খবর আছে আমাদের কাছে, শেয়ার বাজার সহ নানান খবর, সেটি জানাবো, সাথেই থাকবেন আশা করি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নিব লেনদেনের সবশেষ পরিস্থিতি। দর্শক, বরাবরের মতোই লেনদেন একেবারেই তলানিতে, 200 কোটি টাকারও কম লেনদেন হয়েছে এখন পর্যন্ত। তবে গত চলতি সপ্তাহে পুরো সময় জুড়ে যেই নেতিবাচক ধারা দেখেছি, অন্তত সূচকের বিবেচনায় সেখানে আমরা কিছুটা ঊর্ধ্বগতি দেখছি আজকের সকাল থেকে, এবং এই মুহূর্তে 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী। ডিএসসিএক্স ইন্ডেক্স বেড়েছে 19.61 পয়েন্ট, অবস্থান করছে 5046 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স 5.27 পয়েন্ট বেড়ে 1127 পয়েন্টে অবস্থান করছে। ডিএস30 অবস্থান 1872 পয়েন্ট, বেড়েছে 12.6 পয়েন্ট। লেনদেন বাড়লেও কিন্তু সূচক বাড়লেও কিন্তু লেনদেনের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই কম, এবং এই পুঁজিবাজারের এই পরিস্থিতি আসলে আমাদের পুঁজিবাজারের যেই বিনিয়োগকারী তাদের আস্থার সংকটকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং লেনদেনে অংশ নেওয়া যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দাম বেড়েছে 188টির, কমেছে 138টির, এবং অপরিবর্তিত আছে 67টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এবারে মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম জানাতে চাই। প্রথমে এই মুদ্রা বাজারের খবর। মুদ্রার বিনিময় মূল্য কিন্তু মোটামুটি স্থিতিশীল আছে আমরা বলতে পারি। মার্কিন ডলার 121 টাকায় বিক্রি হচ্ছে, বিক্রি 122 টাকা। 121 টাকায় কিনে 122 টাকায় বিক্রি হচ্ছে। ইউরো 127 টাকায় কেনা হচ্ছে, বিক্রয় 131 টাকা। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কিনে 1 টাকা 42 পয়সায় বিক্রি করা হচ্ছে। মুদ্রার বিনিময় মূল্যে স্থিরতা দেখলেও আমরা কিন্তু স্বর্ণের বাজারে দেখছি চরম অস্থিরতা, এবং প্রতিদিনই লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, এবং সাধারণ মানুষের কিন্তু নাগালের বাইরে চলে গেছে এখন স্বর্ণ কেনা। অর্থাৎ যাদের প্রয়োজন বা কোনো অনুষ্ঠানে যারা কিনতে চান বা প্রয়োজনে কিনেন তাদের জন্য আসলে বেশ কঠিন পরিস্থিতি। 22 ক্যারেট স্বর্ণ কিনতে তাদেরকে গুনতে হচ্ছে 1,77,000 টাকার বেশি দাম। 21 ক্যারেটের ক্ষেত্রে 1,70,000 প্রায়। 18 ক্যারেট স্বর্ণ যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে 1,45,000 টাকার বেশি গুনতে হবে, এবং সনাতন অর্থাৎ পুরনো স্বর্ণ কিন্তু বিক্রি হচ্ছে 1,20,000। এক্ষেত্রে যারা পুরনো স্বর্ণ এখন বিক্রি করছেন তারা লাভবান হচ্ছেন। রূপার দরদাম জানাতে চাই। 22 ক্যারেট রূপা 2,578 টাকায় বিক্রি হচ্ছে, 21 ক্যারেট 2,449, 18 ক্যারেট 2,111, এবং সনাতন বা পুরনো রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়।
বাংলাদেশকে $100 মিলিয়ন বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট OFID। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং OFIDর প্রেসিডেন্ট আব্দুল হামিদ আল খলিফা সই করেন। এক বিজ্ঞপ্তিতে ইআরডি জানায়, এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং আর্থিক খাত সংস্কারে সহায়ক হবে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে। সাথে থাকবেন আশা করছি। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। সারা দেশেই আবারও অস্থির হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। বেশিরভাগ পণ্যের দামই ঊর্ধ্বমুখী, এতে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। প্রতি লিটার সয়াবিন তেলে 14 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 189 টাকায়। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। চালের বাজারও অস্থির। বিদেশ থেকে শুল্কমুক্ত চাল আমদানি হলেও বাজারে তার কোনো প্রভাব নেই। উল্টো প্রতি কেজি চালে বেড়েছে 8 থেকে 10 টাকা। বেড়েছে ডাল ও আটার দাম। মাছ মাংস বিক্রি হচ্ছে চড়া দামে। স্বস্তি নেই শাকসবজির বাজারেও। দর্শক, নিত্যপণ্যের বাজারের নিয়ে আরও জানাতে চাই আপনাদের, এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাভার থেকে সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বাজারের কি পরিস্থিতি দেখছেন? বিশেষ করে আমরা দেখেছি রমজান মাসে বাজার যেই স্বস্তি রয়েছে, সেই স্বস্তির জায়গাটাতে থেকে আসলে আমরা এখন আবারও বেরিয়ে এসেছি। যেহেতু শীতের সবজি শেষ হয়ে আসছে, সবজির বাজারে তার একটি প্রভাব। চালের বাজার কেন আসলে ঠিক হচ্ছে না? চালের তো যথেষ্ট আমরা জানি সরবরাহ আছে। কি বলছেন বিক্রেতারা, এবং ক্রেতাদের সাথে কি কথা বলে আপনি কি জানতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, হঠাৎ করেই কিন্তু মোটা চাল কিন্তু আমরা দেখেছি যে 5 থেকে 7 টাকা পার কেজিতে বেড়েছে এবং খুচরা বাজারে, এবং তারা বলছে যে ইন্ডিয়ান চাল বাজারে না আসায় আসলে এই চালের দাম বেড়েছে। এবং বলা হচ্ছে যে প্রায় ঈদের ঠিক পর 22 দিন হয়ে গেল, এখন কিন্তু যে ঈদের পরে কিন্তু যে চালের বাজার আবারও অস্থির হয়ে পড়ছে। এবং আমরা যদি দেখাই যে হঠাৎ করে কিন্তু যে চালের বাজার কিন্তু যেটা 55 টাকা ছিল, সেই চাউল কিন্তু এখন 62 টাকা বিক্রি করা হচ্ছে, কোনোটা 63 টাকা। এবং যে পাইজাম চাল যেটা 65 টাকা বিক্রি করা হচ্ছে, এবং মিনিকেট কিন্তু 85 টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, কোনোটা আবার 90 থেকে 92 টাকা পার কেজি বিক্রি করা হচ্ছে। আমরা দেখেছি যে পাইজাম যেটা 96 টাকা কেজিও আমরা দেখেছি। এবং বাজার কিন্তু এখন হঠাৎ করে অস্থির হয়ে পড়েছেন, এবং সাধারণ যারা ভোক্তা তারা আসলে তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে তাদের পথের দিকে আসলে চেয়ে রয়েছে, কি ব্যবস্থা নেন। কাকা, আপনার সাথে একটু কথা বলি। হঠাৎ করে চালের বাজার আবার অস্থির হয়ে গেল, কারণটা? ওই ইন্ডিয়ান চাল একটু বন্ধ করা তো একটু বেশি, তবে মনে হয় ভবিষ্যতে কমে যেতে পারে। যদি বাংলাদেশি চাল ঠিক মতো লাগে, মানে ঠিক মতো ধান কাটতে পারে গিরফকে, তাহলে দাম একটু কমতে পারে আবার একটু বেশি। এখন পার কেজিতে কত করে বেড়েছে? ওই 4-5 টাকা কেজিতে, 4-5 টাকা বাড়ছে। আমি তো 7 টাকা করে কেজি দেখতেছি। না, খুঁড়তে যদি হয়তো একটা বেশি চাই, 1 টাকা কমে বেছে যাবে, একটু দামাদামি তো হয়ই, এই জন্য আর কি 2 টাকা 4-5 টাকা বাড়ছে আর কি, এইটাই আর কি। আর চিকন চাল এই যেমনটি আসলে বলছিলেন এখানকার যে ব্যবসায়ী, তিনি আসলে বলছিলেন, এবং তিনি অপকটে স্বীকারও করেছেন যে 5 থেকে 7 টাকা বেড়েছে। এবং চালের বাজার যে অস্থির, এখন পুরোপুরি অস্থির। সেই যেহেতু চালের বাজার ঈদের আগে কিন্তু আমরা দেখেছি যে বাজার কিছুটা তারা স্বাভাবিক রেখেছিল, এবং সব কিছুই আসলে দাম ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই কিন্তু চালের বাজার আবারও কিন্তু বেড়ে গেছে এবং অস্বাভাবিক হারে বেড়েছে। এবং কৃষকরাও যে আসলে ন্যায্য দাম পাচ্ছে সেটাও কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এবং আমরা দেখেছি যে কৃষকরা ধানের বাজারে আমরা দেখছি আমন যে ধান, কৃষকরা তারা আসলে প্রতি মণ ধান 1100 টাকা বিক্রি করছে। সেই ধান কিন্তু কয়েকদিন রাখার পরে আবার সেই ধানই কিন্তু আপনার 16 থেকে 1700 টাকা বিক্রি করা হচ্ছে, এবং টার্গেট করা হচ্ছে ব্যবসায়ীদেরকে। এবং সেই যে একটি চক্র, সেই চক্রটা আসলে তারা। আপনার সাথে একটু কথা বলি, এই যে চাউল আপনারা কিনেন বাজার থেকে, চালের বাজার আসলে বেশি না কম? এখন বেশি, আগের তুলনায় এখন একটু বেশি।
শুনছিলেন যে আগের তুলনায় কিন্তু এখন একটু চালের বাজার কিন্তু এখন অস্থির, এবং আমরা যদি একটু সবজির বাজারে যাব, এবং সবজির বাজার আমরা দেখেছি একদম রমজানের সময় কিন্তু যে সবজির বাজার কিন্তু একটা স্বস্তির মধ্যে ছিল, এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু সবজির বাজার আবারও কিন্তু সেই সবজির বাজার গরম হয়ে উঠছে। এবং আমরা দেখেছি যে এই যে এখন যে করলা বিক্রি করা হচ্ছে এখানে 70 টাকা, বেগুন বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা, যেটা ঝিঙ্গে বিক্রি করা হচ্ছে 70 টাকা, এবং ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 60 টাকা, এবং বটবটি বিক্রি করা হচ্ছে 80 টাকা, পটল 80 টাকা, এবং পার পিস লাউ যেটা এভারেজে আপনার সেই লাউ কিন্তু 70 টাকা পিস বিক্রি করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে রমজানের সময় 10 টাকা 15 টাকা কেজি যে টমেটো ছিল সেই টমেটোর দাম কিন্তু এখন বেড়ে কিন্তু প্রায় 70 টাকা 80 টাকা। এবং আমরা দেখেছি যে পেঁপে কিন্তু আমরা দেখেছি এখন 50 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এবং নিত্য প্রয়োজনীয় যে শাক, যে সেই শাকের দামও কিন্তু আমরা দেখেছি বেড়েছে। যদি আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে যদি এই যে সব কিছু সবজির দাম আসলে কত পার কেজিতে বেড়েছে? এই 10 টাকা 15 টাকা করে বাড়ছে, 10 টাকা 15 টাকা করে বাড়ছে। যে 10 থেকে পার কেজিতে 15 টাকা বেড়েছে। আপনার সাথে একটু কথা বলি চাচা, সবজি এবং চাল সবই তো আসলে দাম বেড়েছে, কি মনে হচ্ছে কমার দাম বা কমতে? আমরা দেখেছি রমজানের সময় কিন্তু একটু কমেছিল, এখন কিন্তু আবার বেড়েছে, কারণটা? কারেন্ট হলো বৃষ্টির কারণে, আর হলো যে খরা গেল, বর্তমানে আবার সবজি বুনতে আছে নতুন করে, নতুন সবজি আসলে আবার দাম কমে যাবে সব। এই আলুর মতন 7 টাকা কেজি। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে যারা এখানকার ব্যবসায়ীরা রয়েছে এবং যারা এখানকার সাধারণ যারা ক্রেতা রয়েছে, তারা আসলে সাধারণ যারা ভোক্তা, তারা বাজার করতে এসে কিন্তু আসলে দেখছেন যে হঠাৎ করেই আসলে দাম বেড়েছে, এবং প্রতি কেজিতেই আসলে যেমন চাল কিন্তু 7 টাকা 8 টাকা, কোনোটা 10 টাকাও কেজিতে আমরা বেড়েছে, এবং নিত্য প্রয়োজনীয় পার কেজিতেই কিন্তু শুনছিলেন যে 10 টাকা বেড়েছে, এবং অস্বাভাবিক হারে আসলে দাম বেড়েছে। এবং এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র বা এগুলো আসলে নাগালের মধ্যে রাখতে সরকারের বদ্ধপরিকর এবং চেষ্টাও করে যাচ্ছে, এবং সাধারণ যারা ভোক্তা তারা আসলে বলছে যে আগে রমজানের মধ্যে যে দামটা তারা রেখেছিল সেই দামটা থাকলে ভালো হয়। এই ছিল আমার কাছে সাভারের নয়ার হাটের চাল এবং সবজির বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহাদাতের কাছে। শাহাদাত। নাজমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় রাজশাহীতে জমিতেই নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার ক্যাপসিকাম। উৎপাদন খরচ না তুলতে পেরে কৃষক বাধ্য হয়ে গরুকে খাওয়াচ্ছেন এই সবজি। কৃষি কর্মকর্তারা বলছেন শীতকালীন এই সবজি বিক্রির উপযুক্ত সময়ে রমজান মাস পড়ায় প্রত্যাশিত দাম পাওয়া যায়নি। মতিউর মুর্তজার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুরুটা কেবল 3 মাস আগের। কৃষক জাহাঙ্গীর হোসেন ভালো ফলনের আশায় 60,000 টাকা খরচ করে আধা বিঘা জমিতে করেন ক্যাপসিকাম চাষ। জমিতে ফলনও আসে বেশ ভালো, 40 থেকে 50 মণ ক্যাপসিকাম উৎপাদন হলেও বিক্রি করতে পেরেছেন মাত্র 70 কেজি। বাম্পার ফলন হলেও দাম না পাওয়া এখন জমিতেই নষ্ট হচ্ছে লাখ টাকার ক্যাপসিকাম, তাই বাধ্য হয়ে গরুকে খাওয়াচ্ছেন তিনি। আমি অনেক শখ করে ক্যাপসিকাম চাষ করছিলাম, তো ক্যাপসিকামের বাজার খুব খারাপ, এই কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রায় 1,20,000-30,000 টাকা আমার আশা ছিল যে আমার ক্যাপসিকামের জমি থেকে আমি পাবো। পরবর্তীতে এসে দেখি যে মাত্র 7,000 টাকা ক্যাপসিকাম আমি বিক্রি করতে পারছি। প্রায় 45,000 থেকে 50,000 টাকা খরচ করছিলাম, তো আমার এই বছর মোটামুটি অনেক লস। কৃষি কর্মকর্তারা বলছেন গ্রীষ্ম মৌসুম চলে আসায় এবং ক্যাপসিকাম বিক্রির উপযুক্ত সময়ে রমজান মাস থাকায় প্রত্যাশিত দাম থেকে বঞ্চিত হয়েছেন চাষিরা। আপনার কথা মতে যে দাম পাইনি ভাই, সেটা রমজানের সময় যেহেতু বিক্রি হয়নি, সেক্ষেত্রে আমাদের পরামর্শ ছিল কিছু স্বল্প পরিসরে হোক বা বিভিন্নভাবে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে গিফট করে যদি রাখা যেত তাহলে সেগুলো সংরক্ষণ করা যাবে। ক্যাপসিকাম চাষ করে লোকসান এড়াতে রেস্টুরেন্টগুলোর সাথে যোগাযোগ বাড়াতে এবং সংরক্ষণের পরামর্শ দেয় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে একই অবস্থা তরমুজের ফলনেও। বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় রাজশাহীতে জমিতেই নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার। দুঃখিত দর্শক, মাসখানেক আগেও তরমুজের দাম নিয়ে আলোচনায় ছিল তুঙ্গে, কিন্তু বর্তমানে চিত্র ভিন্ন। তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক।
পরিবহন সমস্যা এবং দাম না পাওয়ায় পিরোজপুরে খেতেই নষ্ট হচ্ছে তরমুজ। খরচ তুলতেই হিমশিম খাচ্ছে কৃষক। পিরোজপুর থেকে গোলাম মুর্তজার রিপোর্ট। পিরোজপুরে মাঠ জুড়ে এভাবেই পড়ে আছে বড় আকারের এসব তরমুজ। 1 মাস আগেও এই তরমুজের বাজার দর ছিল রমরমা, তবে হুট করেই চাহিদা কমে যাওয়ায় তরমুজের দাম পাচ্ছেন না কৃষক। গত বছর লাভ দেখে এবছর অনেকেই তরমুজ চাষ করেছেন, কিন্তু এবার দাম না পাওয়ায় মাঠেই ফেলে রাখতে হচ্ছে এসব তরমুজ। 1 বিঘা জমিতে তরমুজ উৎপাদনে 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়। এখন লাভ তো দূরের কথা, বিঘা প্রতি খরচের টাকা উত্তোলন নিয়েই সংশয়। যে খরচ হয়েছে, যে কিষাণ যারা ছিল তাদের টাকাও দিতে পারতেছি না, সারের টাকাও দিতে পারতেছি না, ঔষধের টাকাও দিতে পারতেছি না। আমি 5 বিঘা জমি লাগাইছি, আমার এই 5 বিঘা জমিতে আমার প্রায় 2.5-3 লক্ষ টাকা খরচ। এই খরচ আমার কিভাবে উঠবে না উঠবে আমি কোনো কিছু জানি না। বর্ষার কারণে আমাদের এখানে এখন আমরা খুব দুর্যোগের ভিতর আছি। আমরা আরতে পাঠাইলে 1 লাখ টাকার মাল পাঠাইলে 50,000 টাকা ক্যাশ আসে না, এখন বলে যে মাল চলেই না মার্কেটে। কৃষি বিভাগ বলছে এবছর ফলন দেরিতে হওয়ায় পরিস্থিতি পাল্টে গেছে। তরমুজটা কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এটা শুরু হয়, রোপণ কাজ শুরু হয়। তারপর আপনার হারভেস্টটা ডিসেম্বরের শেষ বা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে হয়ে যায়, কিন্তু এবারে আমাদের লেট হয়ে গেছে, যার ফলে আমরা একটু কৃষকের দাম একটু কম পাচ্ছি এখন। চলতি মৌসুমে জেলায় 163 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার থেকে খুবই কম। ভালো দাম না পাওয়ায় এখনো 30 ভাগ জমির তরমুজ মাঠেই পড়ে আছে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চলতি বছর এবং 2026 সালে ধীরগতি দেখা দিতে পারে বিশ্ব অর্থনীতিতে। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে সৃষ্ট বিপর্যয়ের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির ধারণা 2025 সালের বিশ্ব জুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে 0.5% কমে 2.8% দাঁড়াবে। তবে 2026-এ তা কিছুটা বেড়ে 3% হবে, এমনটা ধারণা IMF-এর। ওই 2 বছরেই প্রবৃদ্ধি 3.3% হবে বলে জানুয়ারিতে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। দর্শক, বিজনেস আওয়ারের আয়োজনে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য।